নমস্কার সবাইকে। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গীতা চলে এসেছে মুখার্জি বাড়িতে। আর মুখার্জি বাড়িতে ফিরে আসায় অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, তোমাকে আমার মেয়ের বিয়ের দায়িত্বটা দিলাম আর তোমাকে এই বিয়েটা সম্পূর্ণ করতে হবে। আর আমি চাই না অন্য কেউ এখানে ফোড়ন দিয়ে বিয়েটা ভাঙার চেষ্টা করুক। প্লিজ, আমি সবার কাছে রিকোয়েস্ট করছি। আর গীতার কাছে হাত জোড় করে বলে যে তোমার দায়িত্ব কিন্তু আমার মেয়ের বিয়েটা। এরপর মেহেক এসে বলে যে ও দায়িত্ব পালন করবে, ও করবে, আমি ওকে ডেকেছি। আর গীতা বৌদি আমার কোনো কথাই অমান্য করেনি কখনো। এরপর প্রলয় বলে যে আমি জানি তুমি এত তাড়াতাড়ি তুমি সবটা মেনে নিতে পারো না গীতা। তুমি কি এদের কাছে হেরে যাবে? তুমি বুঝতে পারছো না গীতা, তোমাকে ফাঁদে ফালানো হচ্ছে। আমি এটা বিশ্বাস করতে পারছি না যে তুমি শেষমেশ হার মেনে নিলে। এরপর দেখা যায় যে বন্নি মুখার্জি এসে বলে যে চলো, তোমাকে নেমন্তন্ন করতে যেতে হবে। আর হ্যাঁ, মেহেকের শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করতে যাবে। আর তোমার জন্য আমি একটা শাড়িও নিজে কিনে এনেছি, আমি নিজে পছন্দ করে এনেছি। এরপর গিরি বলে, শেষমেশ তুই আসলি তাই না? শেষমেশ তুই এই বাড়িতেই তোর ঠাঁই নিতে এলি। আর তুই তো নিজের মুখে বলিস না, আমি তো বলে বেড়াই যে আমার ভালো বর চাই, ভালো বাড়ি চাই, ভালো গাড়ি চাই, এইসব তো আমি সবার সামনে বলি। কিন্তু তুই তুই সবার সামনে বলিস না, কিন্তু সবটা তুই চাস। তুই সিকিউরিটির জন্য এই বাড়িতে এসেছিস। তুইও ঠিক একই রকম ভাবে বড়লোক বাড়ির বউ হতে চাস, বড় গাড়ি, বড় বাড়ি আর ভালো বর পেতে চাস, তাই না? এরপর গীতা বলে যে মুখ সামলে কথা বল দিদি, আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। এরপর গিনি বলে, রাখ তোর দায়িত্ব, দায়িত্ব পালন করতে এসেছিস আর তুই এখন আমাকে ভদ্রতা শিখাবি তুই? এরপর প্রলয় বলে যে তুমি যাবে না, তুমি কোথাও যাবে না, তুমি যাবে ওই কৃপানদের বাড়িতে, এটা কি সম্ভব? এরপর মেহেক বলে যে ও যাবে। অগ্নিজিৎ মুখার্জিও বলে যে হ্যাঁ, ও যাবে। এরপর গীতার কাছে হঠাৎ করে একটা ফোন আসে এবং সেই ফোনটা হয় বড়বাবুর। বড়বাবু গীতাকে বলে যে কি, হঠাৎ করে শুনলাম যে মাথায় সিঁদুর পরে আতপৌরা শাড়ি পরে আপনি যাচ্ছেন, তা আপনি কি বাড়ির বউ হয়ে গেছেন? তখন অ্যাডভোকেট গীতা এলবি বলে যে আমি আমার দুটো দায়িত্ব পালন করব, এক মুখার্জি বাড়ির বউ হিসেবে, আর অ্যাডভোকেট গীতা এলএলবির দায়িত্বটাও পালন করব। কোনো দায়িত্ব থেকেই আমি পিছু হব না। এরপর গীতা আস্তে আস্তে করে কথা বলছে, বলে যে বিশ্বস্যবাবু এখন কিরণকান্তি ব্যানার্জির সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, আপনি ওদের ফোনটা ট্র্যাক করে রাখুন। আর হ্যাঁ, আপনি কিরণকান্তি ব্যানার্জির উপর একটা লোক লাগিয়ে রাখুন, কোথায় কি করে সব কিছু আমাদেরকে জানতে হবে। এইসব কথা শুনে বড়বাবু তো কিছু বুঝতে পারছে না, যে বলে আপনি এটা কি বলছেন? এরপর গীতা বলে, আপনি কি ভেবেছেন আমি শুধুমাত্র এই বাড়িতে বউ হয়ে আসিনি, আমি আমার দায়িত্বটাও করতে এসেছি। আমি এই বিয়েটা তো হতে দেব না, তাই আমি যা বলছি আপনি সেটাই করুন। আপনাকে আমি যতটুকু বলেছি ততটাই করুন, আর হ্যাঁ, বাকিটা আমি সামলে নেব। এরপর বন্যা এসে বলে, কি হলো, চলো? তখন গীতা বলে, হ্যাঁ চলো, নিমন্ত্রণ করতে যেতেই হবে তো। এরপর এইদিকে গিরি ভাবতে লাগে যে গীতা সিকিউরিটির জন্য আসলো, নাকি ও আলাদা একটা ছক কষছে। কি করতে চায় ও? ও কি সত্যিই হার মেনে নিয়েছে, নাকি ওর মাথায় অন্য কিছু চলছে? এই সব কিছুই গিনি ভাবতে লাগে। এরপর এইদিকে দেখা যায় যে বিশ্বস্বরবাবু কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করে জানায় যে তোমাকে কিছু কথা বলার আছে, আমাকে কেউ যেন একটা ফলো করছে, মনে হচ্ছে আমাকে কেউ মারতে চাইবে। আর কিরণকান্তি ব্যানার্জি বলেন যে তুমি কোথা থেকে ফোন করছো? জেল থেকে? তোমাকে কতবার বললাম যে আমাকে ফোন করো না, ফোনটা ট্র্যাক হতে পারে। তুমি কি একবারও বুঝতে পারছো না? আর হ্যাঁ, এখনই ফোনটা রাখো, মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে লোক আসছে, আমি এখন কথা বলতে পারবো না। ফোনটা রেখে দেয়। এরপর বিশ্বস্বরবাবু বলেন যে ফোনটা রেখে দিল, ভাবছি, বুঝলাম যে আমাকে হয়তো সত্যিই মারার চেষ্টা করছে, তাহলে আমি সবাইকে ফাঁসিয়ে দেব, সবটা বলে দেব। এরপর দেখা যায় যে বিশ্বস্বর বাবুকে একজন ফলো করছে এবং দেখা যায় সেই লোকটা আর কেউ নয়, বড়বাবুর লোক ছিল। এরপর দেখা যায় যে বড়বাবুকে ফোন করে জানায় যে এখনই বিশ্বস্বর বাবু কিরণকান্তি ব্যানার্জির বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে। এরপরে দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি তারপর বাকি সবাই কিরণকান্তি ব্যানার্জির বাড়িতে চলে এসেছেন এবং বলে যে আরে, আপনারা এসে গেছেন, আসুন আসুন। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলে যে দেখুন, এখন কিন্তু কয়েকদিনের জন্যই আপনার মেয়ে আপনাদের বাড়িতে আছে, তারপর তো আপনার মেয়ে আমাদের সম্পত্তি হয়ে যাবে, তাই না? এরপর কৃপানেশ বলে যে আঙ্কেল বসুন। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলেন, আরে হবু বেআই মশাই যে শুধুমাত্র কি বসবে, এদের খাওয়ার ব্যবস্থা কর। এরপর
কাব্যা বলে যে বাবা সেটা আমি দেখে নিচ্ছি, তুমি চিন্তা করো না। এরপর বন্নি বলে যে বিয়ের কার্ডে নেমন্তন্ন কিন্তু দাদা আপনাদের হাতে দেবেন না, আর যে দেবে তাকেও কিন্তু আমরা নিয়ে এসেছি, আর তার জন্য একজন স্পেশাল কাউকে আমরা নিয়ে এসেছি। এরপর দেখা যায় যে সেখানে গীতা এসে হাজির হয়। এরপর গীতাকে দেখে কিরণকান্তি ব্যানার্জি বলে বাবা, এ তো দেখছি অ্যাডভোকেট গীতা এলএলবি, যে আমার ছেলেকে সবার সামনে অপমান করেছিল, আমার ছেলেকে জেলের ঘানি পর্যন্ত টানিয়েছে, আমার ছেলের ঘাড় ধাক্কা দিয়ে ওকে এখান থেকে নিয়ে চলে গেছিল। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলে যে আর আজকে তুমি আমাদের নেমন্তন্ন করতে এসেছো, বা বাবা, এই তো দেখছি আমাদের পরম সৌভাগ্য। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলেন যে আরে কোথায় তোরা, শাক বাজা উলুদে, অ্যাডভোকেট গীতা এলএলবি এসেছে। এরপর তারা এইভাবেই শাক বাজাতে লাগে। এরপর কাব্যা বলে বাবা এটা কি করছো তোমরা। এরপর কৃপান বলে যে আচ্ছা তাহলে এই বাবু সোনাকেই তোমার শেষমেশ বরণ করতে হচ্ছে, তাই না বৌদিমণি, থুরি, হবু বৌদিমণি। এরপর গীতা বলে যে তোকে আমি বরণ করছি। গীতা মনে মনে এই কথাটা বলতে লাগে যে তোকে এমন বরণ করবো না যেটা তুই সারা জীবন মনে রাখবি বাবু সোনা। কিরণকান্তি ব্যানার্জি আর কৃপা যাই বলছে গীতা শুধু শুনে যাচ্ছে, ও চুপচাপই মনে মনে এই কথাগুলো বলছিল। এরপর কাব্যা বলে ওনারা নেমন্তন্ন করতে এসেছে, আর তোমরা ওনাদেরকে এরকমভাবে কেন বলছো। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে যে হ্যাঁ, ওদেরকে একটু বোঝাও কাব্যা, এইভাবে এই পরিবেশটা এতটা উত্তেজিত না করলেই নয়। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলে আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে একটা রীতি আছে যে বরের পা তার বৌদিকে ধুইয়ে দিতে হয় বরণের সময়। এরপর গীতা তাদের হাতে কার্ডটা দিয়ে বলে যে আপনাদের নেমন্তন্ন রইল, আপনার ছেলেকে নিয়ে বিয়েতে অবশ্যই আসবেন, এখন তাহলে যাই। এরপর গিরি বলে আগে তুই এদেরকে কথাটা দিয়ে যা, ওরা যে বলল যে পাটা ধুইয়ে দিতে হবে। এরপর গীতা বলে যে আগে বর বরবেশে আমাদের দোরগোড়ায় গিয়ে পৌঁছক, তারপর না হয় বরণ হবে, আর তারপর না হয় আমি ওর পাটাও ধুইয়ে দেব। এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে যে দাঁড়াও গীতা, তোমার সাথে কথা আছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আসলে তুমি এইভাবে যে কোঅপারেট করবে আমি সেটা ভাবিনি, তাই তোমাকে থ্যাংক ইউ জানাতে চাই, থ্যাংক ইউ। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে না হলে যে এই বিয়েটা হতো না, আর তোমার জন্যই এই বিয়েটা সম্ভব হচ্ছে। এরপর গীতা এলএলবি মনে মনে এটাই ভাবতে লাগে যে বিয়েটা আর হচ্ছে কোথায় শ্বশুরমশাই, বর বেশে তো আমি অঙ্কিতকে সাজিয়ে রেখেছি, আর পরেরটা না হয় আপনারা এটা পরেই বুঝতে পারবেন। আগামী পর্বে দেখা যায় সাত্বিক মেহেককে গিয়ে বলে কি রে তুই একটু হাস না। এরপর মেহেক বলে যে আমার মুখে আর হাসি ফুটবে না রে বর্দা ভাই। এরপর এইদিকে দেখা যায় গীতা তার নন্দাইয়ের কাছে একটা ফেভার চাই, বলে যে কালকে তোমার বাবার সাথে আমার একটা মিটিং রেখে দাও। এইদিকে দেখা যায় যে সাত্বিক মেহেকের জন্য একটি গান গায়, অন্যদিকে দেখা যায় যে গীতা একটা ক্লু পেয়ে যায়, আর বড়বাবু বলে এটা আমি আপনার কোন রূপ দেখছি অগ্নিকন্যা। এরপর গীতা বলে যে এটা লক্ষ্মী রূপ নয়, এটা হচ্ছে অন্যরকম, এটা হচ্ছে চণ্ডী রূপ।